রামিসা ইস্যুর পর বাংলাদেশ নিয়ে ইউনিসেফের বার্তা, শিশু নির্যাতন সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানোর দাবি প্রতিনিধির। বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সংসদ সদস্যরা, হাইকমান্ডের কাছে আবেদনও করেছেন অনেকে। ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত রুমিন ফারহানার। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ইস্যুতে রাশেদের বিস্ফোরক মন্তব্য, উপস্থিত থাকলেও সহায়তায় এগিয়ে আসেননি জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ঝড় বৃষ্টির পর এবার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ, বাড়বে দিনের তাপমাত্রা। ফের দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি প্রতি কমেছে 2158 টাকা, অপরিবর্তিত রয়েছে রূপার দাম। চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে দেশ জুড়ে যখন তোলপাড়, ঠিক এমন সময় বাংলাদেশ শিশু নির্যাতন নিয়ে বার্তা দিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বিশেষ করে যে জায়গাগুলোতে শিশুর নিরাপত্তা থাকার কথা, সেখানেই তারা নির্মমতার শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের ওপর ওই বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স উল্লেখ করেন, 2026 সালের শুরু থেকে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এটি দেশব্যাপী শিশু এবং জেন্ডার নির্ভর সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। তিনি অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি অবসান ঘটানোর দাবি জানান। একই সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা, সহিংসতার রিপোর্টিং, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশু বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবা খাতের ঘাটতিগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন। ইউনিসেফ প্রতিনিধি নারী ও শিশুদের জন্য মানসিক ও সামাজিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, পাড়া মহল্লা এবং কেয়ার সেন্টারগুলোর জবাবদিহিতা আরও বাড়ানোর আহ্বান জানান। সাধারণ জনগণ, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি ভুক্তভোগীদের অধিকারের প্রতি সম্মান জানানোর এবং এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। রানা ফ্লাওয়ার্স পরিশেষে বলেন, প্রতিটি শিশুর সমাজ, বিদ্যালয়, ঘর, এমনকি পাবলিক স্পেসে তাদের গল্প বা ছবি উপস্থাপনের ক্ষেত্রেও সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এবং সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্যদের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের একজন সদস্যও নির্বাচিত হয়েছেন। তবে ত্রয়োদশ সংসদের কার্যক্রম শুরুর পর থেকে স্বতন্ত্র সংসদ সদস্যদের বেশিরভাগই সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিরোধী ভূমিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি তাকে সরকারের সমালোচনাও করতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে 7 জন নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকেই বহিষ্কার করা হয়েছে তাদের। নির্বাচনের পর তাদের দলে ফিরিয়ে নেওয়া হবে বলে ধারণা করা হলেও এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য সবাই দলে ফিরতে প্রস্তুত। এরই মধ্যে দলের কাছে আবেদনও করেছেন তারা। দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছেন, আবার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিতও হয়েছেন। এখন জনগণের পক্ষে ভূমিকা রাখতে চান বলে অবস্থান স্পষ্ট করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় হামলা শিকার হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তিনি বিপদে পড়লেও জামায়াতে ইসলামের এমপি ও ছাত্র শিবিরের সভাপতি কেউই এগিয়ে আসেননি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। গেল শুক্রবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি। সেখানে লেখেন, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য জামায়াতে ইসলামে আলী আজম মোহাম্মদ আবু বক্কর, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধারের ন্যূনতম উদ্যোগ নেননি। পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামায়াতে ইসলামী আলী আজম মোহাম্মদ আবু বক্কর। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধারের ন্যূনতম এগিয়ে আসেননি। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের লাইভে শোনা গেল, এটা ছাত্র শিবিরের সভাপতি এলাকা, তাকে সহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেননি। শুরুতে শিবিরের কিছু কর্মী পাটোয়ারির সাথে থাকলেও পরে সম্ভবত সিনিয়রদের পরামর্শে সরে পড়েন। ঘটনার সময় এনসিপির নেতা তারেক রেজার কিছু সহযোগী ও এনসিপির অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি লাইভে মিথ্যাচার করল, এটা আইনমন্ত্রী এলাকা, তবে এটা আইনমন্ত্রী এলাকা বা আসন নয়। তিনি শৈলকুপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন, এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তিনি আরও জানান, বিএনপি জামাতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার সংঘর্ষের পর্যায়ে নেই বলেও মন্তব্য করেন তিনি। পাটোয়ারির উদ্দেশ্য সম্পর্কে তিনি লেখেন, হয়তো নাসিরউদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল।
জামায়াতে ইসলামের উচিত হবে তাদের ফাঁদে পা না দেওয়া। সে চাচ্ছে সারা দেশে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সাথে কথা বলতে যান। কথা বলার সময় এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে দেশে বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো বৃষ্টিতে কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি কমেনি গরমের তীব্রতা। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশে বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে একই সঙ্গে দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশে বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী 48 ঘণ্টাতেও দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সব মিলিয়ে ঝড় বৃষ্টি আর তাপপ্রবাহ দুই ধরনের আবহাওয়ার প্রভাবে আগামী কয়েকদিন দেশের মানুষের স্বস্তি পুরোপুরি ফিরছে না বলেই আভাস মিলছে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,35,963 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল 10টা থেকে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত 21 মে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় 2,158 টাকা। নতুন দাম অনুযায়ী এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,158 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,35,963 টাকা। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণ 2,099 টাকা কমিয়ে 2,25,232 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণ 1,808 টাকা কমিয়ে নতুন দাম 1,93,039 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ 1,458 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,57,231 টাকা। নবম পে স্কেল বাস্তবায়নে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি এই শ্রেণীর কর্মীদের উপর পড়ায় তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এ ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত 50% সমন্বিত বেতন পাবেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে আবারও মূল বেতনের উপর সমপরিমাণ সমন্বয় যুক্ত হবে। এভাবে 2 বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হচ্ছে না। কমিটির সুপারিশ অনুযায়ী এসব ভাতা ও সুযোগ সুবিধা তৃতীয় বছর অর্থাৎ 2028-29 অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তবে এর মধ্যে আগের ভাতা ও সুবিধাগুলো বহাল থাকবে। অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একসঙ্গে সব সুবিধা কার্যকর করলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। এজন্য রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কিছুটা কমিয়ে আনার বিষয়েও সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে পেনশনভোগীদের জন্য সুখবর আসছে। সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী মাসে 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় 100% পর্যন্ত বাড়তে পারে। 20 থেকে 40,000 টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে 75% পর্যন্ত, আর 40,000 টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।